রাতের পায়ে শিশিরের টুকটাক নুপুর, কত চোখ জল টলমল, স্বপ্নের পায়ে বাজনা মল, ঘুমের নির্ঘুম হাত উপর, রাত দুপুর। পড়ছি আজকে আমাদের যিনি অতিথি হয়ে এসছেন আমাদের স্টুডিওতে, ওনারই কবিতার দুটো চরক। প্রিয় দর্শক শ্রোতা, আবারও আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আমাদের বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায়। আজকে আমাদের সাথে অতিথি হয়ে এসছেন রাজ্যের বিশিষ্ট কবি অধ্যাপক মনীষ রুদ্রপাল। আমরা উনার মুখ থেকে ওনার পরিচিতিটা আরও একটুখানি জেনে নেব। নমস্কার, আপনাকে স্বাগত জানাই আমাদের নমস্কার স্টুডিও। আপনাকেও। বিশেষ করে আমি আপনাকে অনেকটাই ধন্যবাদ দেব। আপনি বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। বিটিভি ত্রিপুরার কাছে কৃতজ্ঞ। উনারা আমার মতন একজন সাধারণ মানুষকে এখানে ডেকেছেন। আমি ধন্য। আমি পেশায় একজন শিক্ষক। খুমলুং সরকারি মহাবিদ্যালয়ে শিক্ষকতা করি। বাংলা আমার বিষয়। আমি কলেজ পাশ করার পর যখন ইউনিভার্সিটিতে ঢুকি, তখন আমার লেখালেখিটা প্রকৃতপক্ষে শুরু হয়। তারপর কিছুদিন চলে, দীর্ঘদিন একটা ছ্যাদু পড়ে যায়। একটা পারিবারিক সমস্যা, টানাপোড়েন ইত্যাদির কারণে। পরবর্তী সময়ে বলতে গেলে ২০১৭ সাল থেকে আমার নিয়মিত কবিতা চর্চা শুরু হয়। তারপর থেকে আমি আর থামিনি, পেছন ফিরে তাকাইওনি। আমার নিরন্তর সাধনা চলছে। এই বাহ! আমরা দর্শকরা আপনারা নিশ্চয়ই পরিচিত হতে পেরেছেন আমার মতোই আপনারাও। তো আমরা কথা চলে যাই। আরো কথা বলব এবং অবশ্যই স্বরচিত কবিতা তো শুনবই। আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না। আমরা কিন্তু আড্ডা একেবারে জমে উঠবে একটু খানিকের মধ্যেই। আচ্ছা, আমরা জানতে চাইবো যে আ সাহিত্যের তো বিভিন্ন শাখা রয়েছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে কবিতাকেই কেন বেছে নেওয়া? কবিতার প্রতি এই ভালোবাসা বা প্রেম যেটাই বলুন সেটা কিভাবে সৃষ্টি হয়েছে? বলতে গেলে আসলে প্রেম হঠাৎ করে যে কি করে সৃষ্টি হয়, যার মধ্যে জাগে তিনি নিজেও জানেন না। আচ্ছা। এমনই হচ্ছে একটা প্রেম। কবিতা আমি সারা জীবন ধরে খুব একটা বেশি কবিতা পড়িনি। বিশেষ করে আমার সিলেবাসের মধ্যে যে কবিতাগুলো ছিল, সেগুলিই আমি বিশেষভাবে পড়েছি। এর মধ্যেই হঠাৎ করে কি করে কবিতার প্রেম জেগে উঠল, সেটা আমি নিজেও জানি না। লিখতে শুরু করি। লিখতে বেশ বন্ধু-বান্ধব যারা ছিলেন, সহকর্মী, সহপাঠী যারা ছিলেন, ওদের ভালো লেগেছে। তো সেই থেকে আমার চর্চা শুরু। তো শুধু যে কবিতা লিখি তা নয় ঠিক। আচ্ছা। মাঝে প্রবন্ধও লিখতাম। হুম। তো আমারই একজন সুপ্রিয় সুহৃদ অধ্যাপক, যিনি এখন বিবিএম মহাবিদ্যালয়ে কর্মরত, অধ্যাপক জীবন কৃষ্ণ পাত্র মহোদয়। উনি অত্যন্ত প্রজ্ঞাবান একজন অধ্যাপক। হ্যাঁ, উনি বারবার করে আমাকে বলতেন, হ্যাঁ, যে আপনি কবিতার বই ছাপান, আপনি লিখে পাহাড় করছেন, ছাপুন ওগুলো। অনুপ্রেরণা দিতেন। যাকে বই ছাপা হলো, তারপর আবার প্রবন্ধ শুরু করলাম লিখতে। হুম। তো ১ম ১-২টো প্রবন্ধ যখন লিখেছি, একটা প্রবন্ধ উনাকে আমি পাঠিয়েওছিলাম। আচ্ছা। তো উনি আমার প্রবন্ধ পাঠ করে বললেন যে, "প্রবন্ধের ভাষা অত্যন্ত কঠিন হয়ে যায়।" হুম। হ্যাঁ? তারপর আমি আরো ২-১ টা প্রবন্ধ লিখে থেমে যাই। যে কি এটার বোধহয় আরেকটু সময়ের প্রয়োজন। হ্যাঁ? সেইজন্যে আমি আর কোনো দিকে এখনো পর্যন্ত যাইনি। হ্যাঁ, তবে গল্প লেখারও একটা পরিকল্পনা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তো দেখছি ভবিষ্যতে আমাদের ত্রিপুরা রাজ্যের পাঠক-পাঠিকাদের কাছে আমি কতটা পৌঁছাতে পারি আমার সৃজনশীল সত্তাটাকে, সৃজনকে। আচ্ছা। এখানে একটা প্রশ্ন আমাকে খুব মানে তাড়না দিচ্ছে সেটা হচ্ছে ভাষার প্রয়োগের মানে বলছিলেন যে ভাষার প্রয়োগটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে ভাষার প্রয়োগটা ঠিক কবিতার ক্ষেত্রে হোক বা যে কোনো গল্প হোক বা উপন্যাস হোক, প্রবন্ধ হোক যে ক্ষেত্রেই হোক, ভাষার প্রয়োগটা ঠিক কিরকম হলে পাঠক আ মহলে সমাদৃত হওয়াটা সহজ? দেখুন, কবিতার ক্ষেত্রে
একটা কথা আপনি নিশ্চয়ই, যেহেতু আপনি আলোচনা পর্বে, পরিচয় পর্বে আমি জেনেছি যে আপনিও একজন সাহিত্যের শিক্ষিকা। সেই নিরিখে আপনিও জেনে থাকবেন যে কবিতার বেলায় একটি কথা অত্যন্ত সুপরিচিত এবং প্রচলিত, দুর্বুদ্ধ। আপনি আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে দুর্বুদ্ধ শব্দটা কিন্তু কবিতার বেলায় এসে যায়। এই যে দুর্বুদ্ধতা হুম। কখনো একদম খুব আনকমন কিছু শব্দ ব্যবহার করে হয়, অথবা এমন সব উপমা ইত্যাদি ব্যবহার করা হয় যেটা খুব সাধারণ পাঠকের ধর্তব্যের মধ্যে বা তাদের আ চেতনার মধ্যে সেগুলো ধরা পড়ে না। আরেকটা জিনিস দেখুন, আপনি রবীন্দ্রনাথকে দেখুন, কত সহজ সরল প্রাঞ্জল ভাষায় তিনি লিখে গেছেন। অথচ কি গভীর! যে একদম। শুধু কঠিন, কঠিন শব্দ ব্যবহার করলেই যে কবিতা হবে তা নয় কিন্তু। হুম? সেটা হচ্ছে একটা নান্দনিক জিনিস। সাহিত্য একটা নান্দনিক জিনিস। আপনার পড়লে পরে মনে হবে যে আমি কি পড়ছি? আপনার মনের মধ্যে একটা আনন্দ দেবে, হ্যাঁ? আপনি নিজের ভেতর সেটাকে মন্থন করতে থাকবেন। আমি কি পড়লাম? আমি কি পড়লাম? যেমনটা হয়েছিল সেই আ এজরা পাউন্ড যখন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি পড়ছিলেন, হ্যাঁ? পাঠ করছিলেন রবীন্দ্রনাথ, না, এজরা পাউন্ড পাঠ করছিলেন। সেই অনুবাদ, ইংরেজিতে যখন অনুবাদ হয় সেগুলো। পাঠ করার শেষে তিনি রাস্তায় হাঁটছেন আর আমি কি পড়ছিলাম, কি দেখছিলাম। এই যে একটা অনুভূতি, হ্যাঁ? তাকে নাড়িয়ে দিয়েছে একদম। ভীষণ, ভীষণভাবে তাকে নাড়িয়ে দিয়েছে। এটাই হচ্ছে মানে হচ্ছে ভাষাগুলো যদি দুর্বোধ্য না হয় তাহলে পাঠক মহলে সমাদৃত হয়। বেশি সঙ্গে রসাস্বাদনটা ওরা করতে ডেফিনিটলি। এবং পাশাপাশি যেটা ইঙ্গিতপূর্ণ হওয়া চাই, তার মধ্যে ব্যঞ্জনা থাকা চাই, হুম। উপমা, চিত্রকল্প এগুলো তো অবশ্যই থাকা চাই। তাহলেই একটা কবিতা বলুন সেটা মোটামুটি একটা সার্থকতা লাভ করতে পারে। তাই তো কবি শুধু লিখে দিলেই হবে না। সেটা যেন পাঠক মহলে বা পাঠকের মনে একটা আ সাড়া জাগায় সেটাও দরকার আছে। একদম। আমরা চলে যাব একটা কবিতায়। অনেকক্ষণ ধরে কিন্তু আমরা শুরু থেকে কথা বলে যাচ্ছি। হ্যাঁ, বেশটা কিন্তু বেশ জমে গেছে। এখন আমরা একটা কবিতা শুনব। আচ্ছা। আসলে আমি কিছুদিন আগে এই সদ্যমাত্র এলাম। একটু ঘুরতে গেছিলাম। আচ্ছা। তো ঘুরতে গিয়ে অ্যাম বৃন্দাবন গিয়ে আমি একখানা কবিতা লিখেছি। বাহ! সেই কবিতাটি আমি আপনাদের সামনে, দর্শকদের সামনে পাঠ করে শোনাচ্ছি। মানুষ হতে চেয়েছি, কবিতার নাম। মন্দির, মসজিদ, গির্জা আর গুরুদুয়ারার পাশে দাঁড়ালে খন্দিত মনে হয় নিজেকে। অভাবের পাশে দাঁড়াতে পারলে মনে হয় মানুষ, পথ মানবিক। মানুষ হতে চেয়েছি, আজীবন থাকতে চেয়েছি মানুষ। যে মানুষ নদীর মতো, গাছের মতো, সূর্য আর মাটির মতো। কান্না, সাফল্য, ব্যথা ও ব্যর্থতার ধর্ম কি? এদের পূর্ব কিংবা উত্তরপুরুষ কারা? নিরুত্তর সময়। তাই তো মানুষ হতে চাই, নিদেন পক্ষে আধা মানুষ। আলোতে মানুষে প্রভেদহীন হলে অন্ধকারের নিরুদ্যম নিঃশ্বাস নিশ্চিত। বাহ! অসাধারণ, অসাধারণ। আসলে আ তার মানে আমরা বলতেই পারি আপনার এই কবিতার পরিপ্রেক্ষিতে আমি বলতেই পারি যে আম ভ্রমণের ক্ষেত্রে আমরা যেখানেই যাই না কেন লেখককে বা কবিকে কিন্তু সেখানেও সাড়া জাগায়, তাই কি? একদমই। কারণ এই প্রকৃতি এবং মনুষ্য চরিত্র এগুলি তো কবিদের, মানে যারা স্রষ্টা, হুম। স্রষ্টাদের উপকরণ তো এখানেই আছে। এর মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে। যেখানেই যাবেন, যখন সৃজনশীল সত্তাটা থাকবে আপনার ভেতর, তখন এই কোনো একটা বিষয় আপনাকে ক্লিক করবে। কখন করবে সেটার কোনো কোনো ইয়ে নেই। আপনি দেখে, ঘটনাটা আপনি দেখে এসছেন। আপনি ঘুমিয়েছেন, যা কাজ করা তা করছেন। হুম? কখন আপনাকে সেটাকে নাড়িয়ে দেবে, কোন মুহূর্তে সেটা আপনাকে নাড়িয়ে দেবে, অবচেতন মনে কিন্তু সেটা থাকে। যেটা আমরা দেখলাম, যে ঘটনাটা আমরা দেখলাম, সেটা অবচেতন মনে ছবি হয়ে যায় একদম। তো সেটা তো আমরা আমাদের যেকোনো সময়ে, মানে কবির তো একটা, আসলে সময় বলতে কি বোঝায়? ওই সময় বলতে আমরা কি বলব? আসলে যখন ওই বিষয়টা তার ভেতর থেকে কখন বেরোবে
সেটা কবি হয়তো নিজেও জান না, হঠাৎ করে তার মাথার মধ্যে এলো, হুম। তার মনের মধ্যে রস জাগলো, সেটা অমৃত হয়ে কবির কাছে, তার কাছে তার সৃষ্টিটা অমৃত, একদম একটা মায়ের কাছে তার সন্তান যেমন, হ্যাঁ ওরকমই। একদমই তাই। কখনো কি এরকম হয়েছে যে আপনি হয়তো স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন, ঠিক ওই মুহূর্তে কিছু একটা নাড়া দিয়েছে লেখার জন্য, ওরকম কি হয়েছে কখনো? আমি সত্যি কথা বলতে কি, আমি যখন স্টাফ রুমে সবার সাথে গল্প করি, হুম। তখন গল্প করতে করতে আমি কবিতা লিখি। বাহ! হ্যাঁ, স্টাফ রুম এটা আমাদের আমার সহকর্মীরা বলেন, হ্যাঁ, অথবা কোথাও গেছি, একটু এক সাইডে বসে আমি একটু নোট নিয়ে নিলাম, কি বিষয় ইত্যাদি আমি নিয়ে এলে এটা আমার হয়। আমি আসলে কবি যে কথাটা আপনি আমার সম্পর্কে বললেন, সেটা নিয়ে আমি নিজেও সন্দিহান। কারণ আমি আমার পূর্বজদের দিকে যখন চেতন দৃষ্টি ফেলি, হুম। তখন সত্যি আমার মাথা অবনত হয়ে যায় এবং আমি নিজে লজ্জাবোধ করি যে আসলে আমি কবি। সেটা তো পাঠক বিচার করবে না? কবি নিজেকে কখনো নিজেকে কবি বলেন না। কিন্তু সেটা পাঠক বিবেচনা করেন যে আসলে তিনি কবি কি কবি না। তো আমরা একজন পাঠক হিসেবে আমিও আজকে আপনার পাঠক এবং অবশ্যই আপনার কবিতা আমি শুরুতেই পড়েছি। ২ টো চরণ পড়েছি আমি। তো সেক্ষেত্রে আমিও একজন পাঠক, আর সেই হিসেবে আমি অবশ্যই আপনাকে কবি সম্বোধন করব। সেটা থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না, এবং আমার সাথে, সাথে আমাদের দর্শকরাও নিশ্চয়ই আপনাকে কবি বলেই সম্বোধন করবেন। কি দর্শক শ্রোতারা? আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম? একটুখানি বলবেন। আচ্ছা, আমাদের আলোচনা কিন্তু একেবারে জমে উঠেছে। আ আর এই আলোচনার রেশ কিন্তু আমাদের মধ্যে অনেকটা সময় ধরে থেকে যায়। অনুষ্ঠান শেষ হয়ে যায় কিন্তু রেশটা থেকে যায়। আ আমরা পরের কবিতাটায় চলে যাব। এভাবেই আমাদের কথোপকথনও চলতে থাকবে এবং আমরা কবিতাও শুনতে থাকব। কারণ আমরা আজকে এই অল্প কিছু সময়ের মধ্যে যতটুকু কবির কাছ থেকে আমরা আদায় করে নিতে পারি, সেটাই আমাদের জন্য অনেক। পরের কবিতাটা শুনব। আমার পরের কবিতার নাম ভাস্কর। হিমালয়ের সহস্র মুখে সরব জলশঙ্খ, পবিত্র সবুজ ধ্বনিতে উচ্চারিত অসীমের সুর। পোশাকের সূক্ষ্ম তন্তু শুষে নেয় অরূপ শিহরণ, মলিন পোশাক থেকে বুক এক উপলব্ধি দূর। মুক্তি ভিক্ষু জনমুখ চোখের কবুষ্ণ জলে ধুইয়ে দেয় খড়ি ওঠা পা, উমুখে বেদনা বিমুখ নদীর উচ্চ গতি, চিরকাল নিষ্পাপ শিশুর মতো নিম্নে দূষণ ক্রমশ, তবু মুখ্য প্রার্থনায় সুখ। গতি মধ্য কিংবা নিম্ন, উচ্চ গতির রাগ অতি সূক্ষ্ম ও সুপ্ত শিরায় মজ্জায়, খুঁজতে গিয়ে এলোমেলো ওক, এলোমেলো হলে হোক না, কেন কলুষিত করু কলেবরে পড়ে থাকা ধরায়। জ্ঞান গন্ধা জলে আয়ু সিঁড়ি ধুয়ে নিউ, চোরা শৈবাল ছড়াই লোলুপ শিকড়, সাবধানী পা ভাঙুক বিপজ্জনক পথ, যুগে যুগে ওরা প্রাণীর পথের ভাস্কর। বাহ! আমরা কিন্তু উম এই কবিতার পরিপ্রেক্ষিতে আমরা একটু কথা শুনবো, কিন্তু একটু পরে। কেন বলুন তো? আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক শ্রোতারা, আপনারা কেউ কোথাও যাবেন না। আমরা এক্ষুনি ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Tasty, tasty, crispy, crispy, crunchy, crunchy, munchy, munchy, crunchy.
Santos, the taste of the world. প্রিয় দর্শক শ্রোতারা, আমরা ফিরে এসেছি একটা ছোট্ট বিরতির পর। চলুন আমরা আবারও জমে যাই কথা এবং কবিতায়। আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা কিন্তু একটা কবিতা শুনেছিলাম। আমরা কবির মুখ থেকে এই কবিতার একটুখানি ব্যাখ্যাটা শুনে নেব। আচ্ছা, আমরা খুব আনন্দ পাচ্ছি আজকে কবির সাথে, এবং বরাবর আমরা আনন্দ পেয়ে থাকি এই সাহিত্যের সাথে। আমরা কিছুটা সময় আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা কাটাই, আর সেই সুবাদে আমরা সমৃদ্ধ হই, এবং অবশ্যই আমি পাঠক হিসেবে তো আমি সমৃদ্ধ হই। আসলে আমাদের যে চেতনা, সেই চেতনা আমাদেরকে কখন জাগায়, কখন জাগিয়ে তোলে। চেতনা যখন থাকবে তখন সে জাগ্রতই থাকে। কিন্তু এটা কতটা দূর, এটা কতটা দূর আমি বলতে চাইছিলাম এখানে, পোশাকের সূক্ষ্ম তন্তু শুষে নেয় অরূপ শিহরণ। এই যে চাকচিক্য, হ্যাঁ, আমাদের এই এসব কি বলবো, বাহুল্য, এসব কিছু, এগুলো আমাদের অনেকখানি শুষে নেয়, অনেকখানি শুষে নেয়। তাই এখানে বলছিলাম যে মলিন পোশাক থেকে বুক এক উপলব্ধি দূর। এই পোশাকটাকে, এই অহংকারটাকে ছেড়ে যখন এই বক্ষটাকে স্পর্শ করবে না, তখন এই পৃথিবীটাই দেখবেন আমূল বদলে যাবে। কতটা গভীরতা, হ্যাঁ, লাইনগুলোর মধ্যে কতটা গভীরতা রয়েছে। আচ্ছা, তারপর আর একটু শুনবো। তারপরে দেখুন, একটা ভালো জিনিসকে, যেমন গতি মধ্য কিংবা নিম্ন, উচ্চ গতির রাগ, অতি সুপ্ত সূক্ষ্ম শিরায় এবং মজ্জায়, আমাদের যাই থাকুক না কেন, আমাদের উচ্চ কোটিতে, হ্যাঁ, উচ্চ স্বরগ্রামের মধ্যে আমাদের জীবনের যে মানদণ্ডগুলোকে বেঁধে ফেলতে হবে। এটা যদি আমরা বাঁধতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবনের যে চলার পথটা, এই পথটা অনেকখানি সহজ হয়ে যাবে। আর এটা করতে গিয়ে যদি আমাদের জীবন ক্ষণিকের জন্য এলোমেলো হয়ে যায়, যাক না, তাতে ক্ষতি কি? তাই বলে কি আমি এই অপবিত্র দেহটাকে নিয়ে পড়ে থাকবো? বাহ! দারুণ একটা আ ব্যাখ্যা আমরা শুনলাম কিন্তু কবির মুখ থেকে। আমরা কবিতাও শুনে নিলাম, তার ব্যাখ্যাটুকুও শুনে নিলাম। আমরা চলে যাচ্ছি আরো কিছু কথায়। আচ্ছা, আ আমরা তো জেনেছি, আপনার সাথে কথোপকথনেই জেনেছিলাম যে আপনার শৈশব কেটেছে রানীর বাজারে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। তো এই লেখালেখিটাও শুরু হয়েছে আপনি বলেছিলেন যে কলেজে পড়াকালীন। কলেজ কলেজ যখন পেরিয়েছি, ইউনিভার্সিটিতে আমার শুরু। তা কারো কি পারিবারিকভাবে হোক বা যেভাবেই হোক কারো কি অনুপ্রেরণা রয়েছে তার পেছনে? নাকি আমরা ধরে নেব প্রেয়সীর অনুপ্রেরণা? কি মানে কোনো একজন তো নিশ্চয়ই আছে। সেটা কি পারিবারিক কেউ নাকি প্রেয়সী? বলতে গেলে এই কথাটা কারণ মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। কারণ এটা বলা হয়ে থাকে যে এমন কোনো ব্যক্তি নেই যে কিনা প্রেমে পড়লে দুটো লাইন কবিতা লেখে না। নিশ্চয়ই, নিশ্চয়ই। আর আমি একটাই কথা বলবো যে এমন কোনো কবি নেই যাকে এই প্রশ্নটার সম্মুখীন হতে হয়নি। আর আজ পর্যন্ত কাউকে এই প্রশ্নটা করিনি আমি। হয়তো আপনি করেননি, কিন্তু আমি যতগুলো প্রোগ্রাম দেখেছি, বেশিরভাগ প্রোগ্রামের মধ্যে, হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষের, যারা কবিকে পড়ছেন, কবির কবিতাকে পড়ছেন, তাদের মনে একটা প্রশ্ন জাগে। এই একদম, এই যে প্রেম, এই যে নীরা, একদম, এই নীরা কে? একদম। এবং সেই শহীদ গঙ্গোপাধ্যায়কে, সুনীল গঙ্গোপাধ্যায়কে বারবার করে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল নীরাকে নিয়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার জীবনে কি এরকম কোনো নীরা রয়েছিল যে কিনা অনুপ্রেরণা জুগিয়েছে? এই প্রশ্নের উত্তর কেউ দেয়নি আজ পর্যন্ত। না, আসলে আমরা জেনারেল বিষয়টা কিন্তু হ্যাঁ, আমি বলছি, আমি বলছি, আসলে এমন কিছু মানুষ থাকে, রক্তের সম্পর্কটা থেকে অনেক গভীর, আরো গভীর, আরো গভীর। সেটা কতটা গভীর সেটা ঠিক অনুমান করা যায়। অনুমান করা যায় না, তার গভীরতা কতটা। আসলে সে যদি একটু মুখ ভার করে থাকে, তখন ভেতরে কবিতার জন্ম নেয়। কতগুলো কবিতা অঙ্কুরিত হতে থাকে, শব্দ অঙ্কুরিত হতে থাকে। সে যখন একটা সুন্দরভাবে তাকায়, তখন মনে হয় সেই শরৎকালে শিউলি ঝরে পড়ছে। তাহলে কিন্তু আমরা একটু অনুমান করতে পারছি। দর্শকরা আপনারা কি পারছেন? আচ্ছা, তারপর বলুন। হুম তো সেই যে ওই প্রেরণাটা থাকেই, হ্যাঁ, সেই প্রেয়সী বলুন, প্রেমিকা বলুন, যাই বলুন, আসলে ওইটা ছাড়া হয় না মানুষের। আমি সত্যটা স্বীকার করব যে এইটা ছাড়া হয় না।
প্রেম ছাড়া হয় না জগৎ। একদম। হ্যাঁ, শুরুতেই প্রেম। প্রেম ছাড়া হয় না কিছু। আর এই প্রেম যদি থাকে, অক্ষত থাকে, এই পৃথিবীটা আরো বেশি সুন্দর হতো। আমার বিশ্বাস, আমরা যদি সবাই প্রেমিক হতে পারতাম না, একদম। তাহলে এত ঝুট-ঝামেলা, এত গন্ডগোল, এত হিংসা, হ্যাঁ। এত মারামারি এগুলো হতোই না। এই তো মানুষের প্রতি যদি মানুষের প্রেম জাগে, মানুষের বলে না, ওই যে কথাটা আছে না, মানুষ মানুষের জন্য। এখন যদি মানুষ সত্যি, সত্যি মানুষের জন্য ভাবতো, তাহলে নিশ্চয়ই হিংসা, বিদ্বেষ, দ্বিধাভেদ কিছুই থাকতো না। একদম সত্যি বলেছেন। তো এটা কিন্তু সরাসরি প্রশ্নের উত্তরটা আ আপনি একটুখানি মানে ইঙ্গিতে দিয়েছেন। তার মানে কি আমরা ধরে নেব যে আপনার কবিতা লেখার পেছনে আপনার প্রেয়সীই ছিলেন অনুপ্রেরণা দিতে? আমি কি খুব সবটা দেখুন, কিছু, কিছু কবিতা আছে যেগুলো রোমান্টিক কবিতা। এর পেছনে একটা থাকে। কিছু রূঢ় বাস্তবকে আরো বেশি নগ্ন করে দেওয়ার জন্যে তো আমরা লিখি। তো সেই বেলায় আপনাদের কি প্রশ্নটা হবে? না, না। আমার প্রশ্নটা ছিল মানে শুরুতে যে অনুপ্রেরণাটা পাওয়া গেছে, সেই অনুপ্রেরণাটা কোথা থেকে? হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, সেটা আপনি বলতেই পারেন। যেটা বলেছেন আমি স্বীকার করে নেব। সেটাই আমার জানার ছিল আরকি। যাই হোক, কথা কিন্তু আমাদের বেশ জমে গেছে এবং খুব আনন্দ পাচ্ছি। আমরা পরের কবিতাটায় চলে যাব। কথা অনেক দূর এগিয়ে গেছে, সময় কিন্তু আমাদের পার হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের একেবারে স্বল্প সময়ের অনুষ্ঠান, আ ০.৫ ঘন্টা মাত্র, সেখানে কিন্তু অনেকটা সময় আমরা পার করে নিয়েছি। আমরা পরের কবিতাটা শুনে নিচ্ছি। আমার পরের কবিতা, ওদের ভাঙতে নেই। বাবাদের ভাঙতে নেই, মায়েদেরও। কখনো, কখনো মচকে যেতে পারে অচেনা অনার্দ্র ঝড়ের ঘায়ে। রূঢ় প্রতিকূলতা সামলে নেয় নিযুত কষ্টেও। অবাধ্য আবহাওয়া প্রতিরোধে পিতা হিমালয়, মাতা পুণ্যতোয়া গঙ্গা, ওরা বাতাসে মাটিতে প্রতিক্ষণ কান ফেলে রাখে। ওরা ভাঙলে ভবিষ্যৎ ভাঙবে, পৃথিবী অসুস্থ হয়ে পড়বে ক্রমশ। ওরা মুষড়ে পড়তেই পারে, দুহাতে কোদাল কাঁচি চালিয়ে জল ঢেলেও দুটি সজীব পাতার মাঝে একটি সুস্থ কলি না জন্মালে। সবার জন্য উদার প্রকৃতি, বৃক্ষ শিশু বড় পেয়ে বৃক্ষ, পশু শিশু পশু, ব্যত্যয় শুধু মানুষের জমিনে। ওরা বুকে বাঁধ দিয়ে নষ্ট আলো আর নোংরা জলস্রোতের গতিরোধে আপ্রাণ। ধড়িবাজরা হয়তো ফোঁকর গলে এক গ্লাস আলোর দ্রবণে কয়েক চামচ অন্ধকার গোপনে গুলে খাইয়ে দিয়েছে। ওদের চোখ আলোর থেকেও তেজি, সাবধানী, প্রাণের পরতে পরতে অক্ষয় স্নেহ। আমাদের ভুলে ভাঙা, আমাদের ভুলে আমরা ভেঙে খান খান হই। আমরা ব্যাখ্যাটুকু জেনে নেব। আসলে দেখুন, বাবা মায়েরা অনেক সময় আহত হন সন্তানদের ব্যবহারে, হুম, রূঢ়তায়, হ্যাঁ, আহত হয়ে পড়ে। কিন্তু তাহলেও ওনারা কিন্তু হাল ছেড়ে দেন না। একদম। সন্তানদের অভীষ্ট লক্ষ্যে, ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানোর জন্যে আপ্রাণ প্রচেষ্টা তাদের সবসময় নিরবচ্ছিন্নভাবে থাকে। তো বলতে গেলে পিতা একদম হিমালয়ের মতো। সন্তানদের সামনে যত প্রবল প্রতিবন্ধকতাই আসুক না কেন, পিতা হিমালয়ের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকেন। একদম। আর মা পুণ্যতোয়া গঙ্গার মতো শান্ত স্নেহের অঞ্চল বিস্তৃত। প্রমান, যেন গঙ্গার মতোই স্নেহের আঁচলটুকু বিছিয়ে দিয়েছেন। তো এই মা বাবা যদি ভেঙে পড়েন না, হুম, হুম। আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাই পুরো ভেঙে তছনছ হয়ে যাবে। কিছুই অবশিষ্ট থাকবে না। সভ্যতা নষ্ট হয়ে যাবে। ওরা মুষড়ে পড়ে। কেন পড়ে? কারণ ওরা সারা জীবন ধরে নিজেদের সুখ, স্বাচ্ছন্দ্য, ইচ্ছে এই সবগুলোকে জ্যান্ত কবর দিয়ে নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য, একটা স্বর্ণিম ভবিষ্যতের জন্য আপ্রাণ প্রচেষ্টা করে গেছেন। যখন এই দুটো এখানে বোঝাতে চেয়েছি আমি, দুটি
সজীব পাতার মাঝে একটি সুস্থ কলি না জন্মালে, সেই মা আর বাবা দুদিকে একটা মাঝখানে যদি একটা সুস্থ সন্তান জন্মগ্রহণ না করে, সুস্থ সন্তান বলতে নিশ্চয়ই বোঝাতে চাইছি আমি যে সুস্থ সবল মানসিকতার কথা বোঝাচ্ছি আমি, যদি না হয় তখন তো মা বাবা ভেঙে পড়বেই, মুচড়ে পড়তেই পারে। সবার জন্য উদার প্রকৃতি, এই বিশ্ব প্রকৃতিটা সবার জন্যে সমান। এখানে পশু শিশু পশু হয়, বৃক্ষ শিশু বৃক্ষ, কিন্তু ব্যত্যয় শুধু মানুষের বেলায়। কেন? কারণ মানুষের একটা সমাজ আছে, সমাজের মধ্যে ভালো আছে মন্দও আছে। এই ভালো মন্দের সমাজের মধ্যে কোথায় গিয়ে যে কোন গাড্ডায় যে কে পড়ে কিভাবে নষ্ট হয়ে যাবে, তার সেই শুভ্র পোশাকটুকুর মধ্যে সেই কালিমা ছিটবে, সেটা বলা সত্যিই দুষ্কর। তো এর জন্যে ওই যে বলে না যে পারিবারিক একটা শিক্ষা, যেই শিক্ষাটা মানুষ সারা জীবন ধরে মনে রাখে এবং তাকে কোনো দুষ্কর্ম করার জন্যে কয়েকবার ভাবতে মানে বাধ্য করে। তো ওই জায়গায় যে তখন মা বাবার মনে হয় যে আমরা বোধহয় ঠিকঠাকভাবে তাদেরকে পথ নির্দেশ করতে পারিনি। বাবা মা সারা জীবন ধরে চেষ্টা করে গেছেন যে একটা বলেছে আমি এখানে কবিতায়, বাঁধ দিয়ে কেমন নষ্ট জল এবং নষ্ট আলো হাওয়া যাতে তাদের গায়ে লাগতে না পারে, কেমন এই চেষ্টাটা প্রতিটা মা বাবারই থাকে। কিন্তু কি ধরিবাজ কিছু মানুষ আছে সমাজের মধ্যে সচল, তারা মুখর হয়ে থাকেন। তারা কোন ফাঁকে দেখবেন এক গ্লাস আলোর মধ্যে শুধু 1 চামচ অন্ধকার ঢেলে দিয়ে জীবনটাকে পুরো কালিমা লিপ্ত করে দেবে। তো এই কথাটার ইঙ্গিতটা হচ্ছে এই আমাদের সমাজের মধ্যে এমন সব কিছু মানুষ আছেন যারা কি করে মানুষকে কাজে লাগিয়ে অর্থাৎ মানুষকে দুরভিসন্ধি সাহায্যে মানুষকে অন্ধকার বলিতে টেনে নিয়ে গিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, অন্যের অনিষ্ট সাধন করে। আমি তাদের কথাই এখানে বলেছি। তো আসলে কি এই আঁচটা কিন্তু মা বাবা অনেক আগে থেকে পেয়ে যায় সন্তানের যে এই স্খালন, তাদের যে সেই অবক্ষয়টা মা বাবা অনেক আগে টের পেয়ে যায়। কেননা আমি এখানে কবিতায় বলেছি যে ওদের চোখ অনেক তেজি এবং সাবধানী, ওরা টের পেয়ে যায়। আসলে ওরা তো আমাদের ভাঙে না, আমরা নিজেরা নিজেদের দোষে আমরা বোঝদার হয়ে আমরা নিজেদের দোষে আমরা ভেঙে খান হই। একদম। ভীষণ সুন্দর আমরা ব্যাখ্যা শুনেছি এবং একটা সামাজিক প্রেক্ষাপটকে নিয়ে এখানে এরকমভাবে তুলে ধরা হয়েছে কাব্যিক ব্যাখ্যাটুকু যে সমাজে একটা বার্তা কিন্তু দেওয়া হয়েছে, হ্যাঁ? যেখানে মানুষরা মানুষকে কাজে লাগিয়ে যেখানে মানুষের অনিষ্ট করতে চাচ্ছে, যেন বাবা-মারাও যেখানে মানে সচেতন থাকেন, সেক্ষেত্রে তাদেরকে যারা অনিষ্টকারী তাদেরকেও কিন্তু এই বার্তাটুকু দেওয়া হয়েছে যেন তারাও সেই অনিষ্ট থেকে দূরে থাকেন। কারণ কি তারাও তো কোনো না কোনো বাবা-মায়েরই সন্তান। ওই বাবা-মাও তো চেয়েছিলেন এই সন্তানকে ভালো আ একটা সন্তান হিসেবে তৈরি করার জন্য, তাই না? আমরা কি আরো একটা কবিতা শুনতে পারবো? আমাদের কাছে কি সেই সময়টুকু আছে? ছোট্ট একটা কবিতা শুনে নিচ্ছি। আচ্ছা, তো এতক্ষণ কথা হচ্ছিল সেই রোমান্টিসিজম নিয়েই প্রথমে কথা হচ্ছিল। তার এরকম একটা কবিতা না হলে হয়? একদম। কবিতার নাম আমার শেষ কবিতা, তুমি চঞ্চল হলে। মাঝে মাঝে চঞ্চল হলে আকাশ উঁচু হয়, মন চিলের মতো বৃত্তাকারে উড়ে উড়ে ছুতে যায় সুদূর নীল। চঞ্চল হলে তোমার বুকের মিন সন্তানদের উথাল পাথাল খেলায় নিজেও মেতে উঠে। ঠোঁটের ক্ষুধা বেড়ে গেলে বর্ষির ভয় তো থাকেই, একটাই জীবন, কখনো কখনো ঝর্ণা পেয়ে কিংবা উজান নদী। জীবন মৃত্যুর হাতের লাটায়, সময়ে ছাড়া শুধু গুটিয়ে নেবে। তুমি চঞ্চল হলে জল স্ফটিক হয়, আমি মতি কুড়িয়ে তোমাকেই সাজাই। বাহ! কি অসাধারণ! আমরা শেষ সময়ে কিন্তু একদম প্রেমময় একটা নিবেদন শুনলাম।
মন ভরে গেছে, একেবারে মন ভরে গেছে। আজকে যেমন কথা সেরকম কবিতা, একেবারে মানে টইটুম্বুর হয়েছে আমাদের আড্ডাটা। দারুণ এনজয় করেছি আমরা। আমি আ আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া জাগানোর জন্য। দর্শক শ্রোতারা, আমার মতো মনে হয় নিশ্চয়ই আপনারাও খুব আনন্দিত হয়েছেন এবং উপভোগ করেছেন। আমি কিন্তু ভীষণ উপভোগ করেছি। তো আবারও নিশ্চয়ই কোনো না কোনো দিন আবারও হয়তো আমন্ত্রণ জানাবো, আপনি সাড়া দেবেন নিশ্চয়ই। আ দর্শক শ্রোতারা, আপনারা সকলে ভালো থাকবেন। আমরা আবারও চলে আসবো অন্য আরেকজন কবিকে নিয়ে, আবারও এইভাবেই আপনাদের সঙ্গে নিয়ে সময় কাটাবো। আ একটু কিছু বলবেন কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলা, যদি আমার পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে, আমার কথাগুলো ভালো লেগে থাকে, সেটাই আমার প্রাপ্তি। আমাকে আরও আশীর্বাদ করবেন আপনারা। আমি যেন অন্ততপক্ষে আপনাদের মনের কাছাকাছি অন্তত যেতে পারি কবিতা চর্চার মাধ্যমে, কবিতা সাধনার মাধ্যমে। এই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন। নমস্কার। প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা সকলে বিটিভি ত্রিপুরার পাশে আছেন এবং থাকবেন, এই আমাদের বিশ্বাস। আ আবারও আমরা সামনের মঙ্গলবার ঠিক এই সময়ে আমরা চলে আসবো অন্য আরেকজন কবিকে নিয়ে। আপনারা ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।